ঘটনাক্রমে সেদিন গেটের সামনেই আমাদের দেখা হয়ে গেল। ভাগ্যক্রমে আজ আমাদের দুজনেরই ডে শিফট ছিল, কিন্তু সাকিবকে দেখেই আমি থমকে গেলাম। আমার মনের ভেতর যেন একটা জোর ধাক্কা খেলাম। তার চেহারা দেখেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। তার সেই চঞ্চল হাসিখুশি মুখটা কেমন যেন ফ্যাকাশে আর শুকিয়ে গেছে, চোখের নিচে কালির প্রলেপ। আমি তার হাতে হাত মেলাতে অভিযোগের সুরে বলেই ফেললাম, কিরে দোস্ত, পোস্টমর্টম ডিপার্টমেন্টে যাওয়ার পরে তুই তো মেসেজের উত্তর দিতেও ভুলে গেছিস। কি হয়েছে তোর? চেহারাটা এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেকদিন ঘুমাস না। আমার এই হালকা মেজাজের কথাতেও সাকিবের মুখে কোনো হাসির রেখা দেখা গেল না, বরং তার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে আমার কাছে এগিয়ে এলো, তারপর নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, শাহজাহান, আমার তোকে কিছু বলার আছে, খুব জরুরি কথা। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম ডাক্তার শাহজাহান। সালটা 2008। আমি আর আমার পরম বন্ধু সাকিব দুজনে মিলে MBBS পাশ করলাম। দীর্ঘ 4 বছরের হাড় ভাঙা খাটুনি, বিনিদ্র রজনী আর অজস্র পরীক্ষার বৈতরণী পার করে যখন ডাক্তার হওয়ার তকমাটা গায়ে লাগলো, তখন মনে হয়েছিল যেন বিশ্ব জয় করে ফেলেছি। পাশ করার পরপরই ঢাকার একটি নামকরা সরকারি হাসপাতালে আমাদের ইন্টার্নশিপ বা হাউস জব শুরু হলো। হাউস জবের দিনগুলোর কথা যারা জানেন না তাদের বলে বোঝানো কঠিন। এমন একটা সময় যখন একজন নবীন ডাক্তারকে পুঁথিগত বিদ্যার জগৎ থেকে বের হয়ে বাস্তব পৃথিবীর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ডিউটির সময়টা ছিল বেশ অদ্ভুত এবং ক্লান্তিকর। আমাদের ডে শিফটের পাশাপাশি নাইট শিফটও করতে হতো। দিনের বেলায় ডিউটি করার জন্য খুব একটা সমস্যা ছিল না, কারণ দিনের আলোতে, মানুষের কোলাহলে আর ব্যস্ততায় সময়টা কোন দিক দিয়ে কেটে যেত টেরই পেতাম না। কিন্তু রাতের ডিউটি বা নাইট শিফট ছিল আমার জন্য সাক্ষাৎ নরক। সত্যি বলতে রাতের ডিউটির কথা শুনলেই আমার জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হতো। হাসপাতালে এসে আমি বুঝলাম আমি আসলে ঘুমের ব্যাপারে খুবই কাঁচা। ছোটবেলা থেকেই রাত জাগা আমার জন্য ছিল বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আর এখানে তো শুধু রাত জাগা নয়, সজাগও থাকতে হয়। আমার সবসময় এই একটাই ভয় কাজ করত, ইস, যদি একটু চোখের পাতা এক করি আর ওই তন্দ্রাচ্ছন্ন বা আচ্ছন্ন অবস্থায় আমার হাত দিয়ে কোনো ভুল হয়ে যায়। এই ভুলের মাসুল তো কোনো সাধারণ মাসুল নয়, এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন মরণ। এই ভয়ে আমি রাতে ডিউটি করার সময় বারবার বেসিনে গিয়ে মুখে পানির ঝাপটা দিতাম। ঠান্ডা পানি যখন চোখে মুখে লাগতো তখন ক্ষণিকের জন্য ঘুম পালাতো বটে, কিন্তু শরীরের ক্লান্তি যেত না। তবু আমি আমার দায়িত্ব কর্তব্যে কখনোই বিন্দুমাত্র অবহেলা করিনি। আমার আর সাকিবের বন্ধুত্ব ছিল খুবই গভীর। আমাদের সবসময় চেষ্টা থাকতো যেন ডিউটির শিফটগুলো একসাথে পড়ে। একসাথে ডিউটি হলে কাজের চাপটাকে আর চাপ মনে হতো না, গল্পের ছলে কাজ হয়ে যেত। কিন্তু সরকারি হাসপাতালের রোস্টার তো আর আমাদের ইচ্ছে মতো চলে না, এটা আমাদের হাতে ছিল না। প্রথম 1 মাস আমাদের ভাগ্য বেশ ভালোই ছিল বলতে হবে। আমরা দুজনেই জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে একসাথে কাজ করলাম। সেই দিনগুলো ছিল বেশ আনন্দদায়ক। কিন্তু 1 মাস পর আমাদের ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেল। আমার ডিউটি পড়ল ইমার্জেন্সি বা জরুরি বিভাগে, আর সাকিবকে পাঠিয়ে দেয়া হলো ফরেনসিক মেডিসিন বিভাগে। ফরেনসিক মেডিসিন নামটা শুনলেই অনেকের গা শিউরে ওঠে। সেখানে তাকে পোস্টমর্টম বা ময়না তদন্তের জন্য ডাক্তারের সজীবকে অ্যাসিস্ট করতে হতো। আমাদের দুজনের জন্যই এই সময়টা ছিল আসল শিক্ষার সময়, যাকে বলা হয় হাতে কলমে ট্রেনিং। শিডিউল ছিল অত্যন্ত কড়া। পোস্টমর্টম সেকশন সাধারণ মানুষের জন্য সবসময় এক ভীতি জাগা নিয়ে জায়গা,
কারণ এটি এমন একটি স্থান যেখানে মানুষ মৃত্যুর মুখোমুখি হয়, যেখানে জীবনের চঞ্চলতা থেমে গিয়ে এক নিথর নীরবতা বিরাজ করে। মৃত্যু আর তার সাথে জড়িয়ে থাকা রূঢ় বাস্তবতার সামনাসামনি হওয়ার নামই পোস্টমর্টম। কিন্তু আমরা তো ডাক্তার, এমবিবিএস ডিগ্রিটা তো আর একদিনে পাইনি। অনেক ধাপে ধাপে লাশের কাটা ছেঁড়া দেখেই আমাদের মনটাকে শক্ত করতে হয়েছে। তাই সাধারণ মানুষের মতো কোনো লাশ দেখে আমাদের মনে ভয় বা আতঙ্ক তৈরি হয় না। ওটা আমাদের কাজ, একটা শিক্ষার মাধ্যম মাত্র। পোস্টমর্টম সেকশনটা ছিল হাসপাতালের একদম পেছনের দিকে একটু নির্জন এলাকায়, আর আমার ইমার্জেন্সি সেকশন ছিল মেইন গেটের একদম কাছে, করিডোরের শুরুতেই। দুই ডিপার্টমেন্টের মধ্যে হাঁটা পথে অন্তত 10 মিনিটের দূরত্ব। আমাদের শিফট আলাদা হয়ে গিয়েছিল, দূরত্বও বেড়েছিল, তবু আমরা ঠিক করেছিলাম যে দুপুরের লাঞ্চটা আমরা একসাথে করব। সারাদিন যাই হোক ওইটুকু সময় আমরা নিজেদের জন্য রাখব। কিন্তু কপাল মন্দ হলে যা হয় আর কি। যেদিন থেকে সাকিবের ডিউটি ওই পোস্টমর্টম সেকশনে পড়ল, সেদিন থেকে টানা 3-4 দিন আমাদের দেখাই হলো না। কারণ তার যখন নাইট শিফট চলছিল, আমার চলছিল ডে শিফট। সময়ের এই উলট পালট হিসেব কিছুতেই মিল ছিল না। শুরুর দিকে আমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হতো, খোঁজ খবর নেওয়া হতো, কিন্তু গত 2 দিন ধরে সাকিবের কাছ থেকে কোনো মেসেজও আসছিল না। আমি কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফোন হাতে নেওয়ারও সময় পাচ্ছিলাম না। আসলে প্র্যাকটিক্যাল লাইফ বা বাস্তব জীবনটা বড়ই অদ্ভুত। এখানে বন্ধুত্বের আবেগের চেয়ে ক্যারিয়ার বা ভবিষ্যতের চিন্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঘটনাক্রমে সেদিন গেটের সামনেই আমাদের দেখা হয়ে গেল। ভাগ্যক্রমে আজ আমাদের দুজনেরই ডে শিফট ছিল, কিন্তু সাকিবকে দেখেই আমি থমকে গেলাম। আমার মনের ভেতর যেন একটা জোর ধাক্কা খেলাম। তার চেহারা দেখেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। তার সেই চঞ্চল হাসি খুশি মুখটা কেমন যেন ফ্যাকাশে আর শুকিয়ে গেছে, চোখের নিচে কালির প্রলেপ। আমি তার হাতে হাত মেলাতে অভিযোগের সুরে বলেই ফেললাম, কিরে দোস্ত, পোস্টমর্টম ডিপার্টমেন্টে যাওয়ার পরে তুই তো মেসেজের উত্তর দিতেও ভুলে গেছিস। কি হয়েছে তোর? চেহারাটা এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অনেকদিন ঘুমাস না। আমার এই হালকা মেজাজের কথাতেও সাকিবের মুখে কোনো হাসির রেখা দেখা গেল না, বরং তার চেহারায় আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে আমার কাছে এগিয়ে এলো, তারপর নিচু স্বরে প্রায় ফিস ফিস করে বলল, শাহজাহান, আমার তোকে কিছু বলার আছে, খুব জরুরি কথা। তার বলার ভঙ্গিটা এতটাই রহস্যময় আর সিরিয়াস ছিল যে আমার মনে খটকা লাগলো। আমি ভাবলাম, সাকিব আবার কোনো ঝামেলায় পড়ল না তো? আমি কিছুটা চিন্তিত হয়ে আমার হাতের ঘড়িটার দিকে তাকালাম। আমাদের ডিউটি শুরু হওয়ার সময় হয়ে গেছে, হাতে একদমই সময় নেই। এখন দাঁড়িয়ে কথা বলার পরিস্থিতিও নেই। আমার মনের অবস্থা বুঝতে পেরে হয়তো সাকিব বলল, এখন থাক, আমি তোকে মেসেজে সব বিস্তারিত বলবো, তুই সময় করে শুনে নিস। আমি মাথা নেড়ে সায় দিয়ে সেখান থেকে চলে গেলাম। ইমার্জেন্সিতে পৌঁছানোর পর টানা 2 ঘন্টা আমি শ্বাস ফেলার সময় পেলাম না। একের পর এক রোগী, দুর্ঘটনা, চিৎকার চেঁচামেচি, সব মিলিয়ে হুলস্থুল অবস্থা। ফোনটা পকেট থেকে বের করে দেখারও সুযোগ হলো না। অবশেষে যখন একটু বিরতি পেলাম, তখন ক্লান্ত শরীরটা নিয়ে একটু বিশ্রামের জন্য বসলাম। পকেট থেকে ফোনটা বের করতেই দেখি সাকিবের পাঠানো 4টা ভয়েস মেসেজ আর অডিও ক্লিপ জমা হয়ে আছে। সেগুলো তখনই পাঠিয়েছিল যখন গেটে আমাদের দেখা হয়েছিল। আমার কৌতূহল তখন চরমে। আমি দ্রুত হেডফোনটা বের করে কানে লাগালাম এবং মেসেজটা প্লে করলাম। তার মেসেজটা হুবহু আমি তার মতো করেই বলছি। সাকিব বলছে, শাহজাহান, আমি যখন প্রথম দিন এই ডিপার্টমেন্টে আসি তখন থেকেই এখানকার পরিবেশটা আমার কাছে কেমন অদ্ভুত আর ভারী মনে হচ্ছিল। একটা অজানা আতঙ্ক বা বলা ভালো একটা বুনো ভীতি এই পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। হয়তো এর কারণ হলো এখানে বেশিরভাগই খুন হওয়া বা অপমৃত্যুর শিকার হওয়া লাশগুলো আসে। দিনের বেলার শিফটে মানুষের আনাগোনা থাকে, তাই সময়টা কোনোভাবে কেটে যায়, কিন্তু রাতটা এখানে বেশি ভয়ঙ্কর। আমার সাথে একজন হাউস অফিসার আছে, নাম হামিদ। আমরা দুজনেই একটা বিষয় খুব তীব্রভাবে অনুভব করেছি। এখানকার রাতগুলো সাধারণ রাতের মতো নয়। এখানকার রাত অনেক বেশি ভারী, অনেক বেশি নিস্তব্ধ।
যেদিন প্রথম আমাদের নাইট ডিউটি পড়ল, আমরা দুজনেই ডিউটি রুমে বসেছিলাম। ডক্টর সজীব সাধারণত পোস্টমর্টমের সময় হলেই আসেন, তার আগে তিনি থাকেন না। আর সেই রাতে আমাদের হাতে কোনো আর্জেন্ট বা জরুরি বডি ছিল না, তাই আমি আর হামিদ বসে বসে কিছু পুরনো পেপার ওয়ার্ক বা নথিপত্রের কাজ করছিলাম। আমাদের ডিউটি রুমের দেয়ালটা সোজা গিয়ে মিশেছে পোস্টমর্টম হলের দেয়ালের সাথে। ডিউটি রুমের বাইরেই একটা বড় অফিস রুম। আমাদের ডিউটি রুম, পোস্টমর্টম হল আর তার ঠিক পাশেই থাকা কোল্ড রুম বা হিমাগারের দরজাগুলো সবই এই অফিস রুমের ভেতরে এসে খোলে। আর এই অফিস রুম থেকে বের হলেই করিডোর, যেখানে একজন গার্ড বসে থাকে। রাতের শিফটে এই মেইন অফিসারের রিসিপশনে থাকেন মুবাশশির সাহেব। তিনি বয়োজ্যেষ্ঠ এবং বেশ গম্ভীর প্রকৃতির মানুষ। ডিউটির শুরুতেই তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন, বলেছিলেন, এখানে বিনা প্রয়োজনে এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না। আমাদের ডিউটি রুমের দরজাটা ছিল কাঁচের, তাই ভেতর থেকে বাইরের দৃশ্য কিছু দেখা যেত। কাঁচের ভেতর দিয়ে তাকালে সামনেই মুবাশশির সাহেবকে বসে থাকতে দেখা যায়। রাত তখন আনুমানিক 1:30 বা 2টা। আমরা আমাদের কাজে মগ্ন ছিলাম। কাজ করতে করতেই হঠাৎ আমার চোখটা নিজের অজান্তেই সামনে উঠে গেল। দেখলাম মুবাশশির সাহেবের ডেস্কের ঠিক পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির সাইড ভিউ বা এক পাশের অবয়ব দেখতে পাচ্ছিলাম। তার পরনে ছিল ডাক্তারদের মতো সাদা অ্যাপ্রন, আর মাথায় জড়ানো ছিল একটা নীল রঙের ওড়না। মুবাশশির সাহেব তখন টেবিলে মাথা নিচু করে কোনো কাজ করছিলেন, হয়তো কিছু লিখছিলেন। আমার প্রথমে মনে হলো অন্য কোনো ডিপার্টমেন্টের হাউস অফিসার হবে, হয়তো কোনো প্রয়োজনে এসেছে, তাই আমি আর বেশিক্ষণ তাকালাম না। আবার নিজের কাজে মন দিলাম। হামিদ তার কাজে ব্যস্ত ছিল। কিন্তু 10 থেকে 15 মিনিট পর আবার চোখ আমার সামনে গেল। দেখি মেয়েটা ওখান থেকে হেঁটে চলে যাচ্ছে। তার মাথার ওড়নাটা এমনভাবে জড়ানো ছিল, তার মুখটা আমি দেখতে পেলাম না। ওড়নার আড়ালে মুখটা ঢাকা পড়েছিল। এটাই ছিল প্রথমবার যখন আমি মেয়েটাকে দেখি। এরপর আমি সেই মেয়েটাকে আবার দেখলাম কোল্ড রুমের ভেতরে। সাকিবের প্রথম ভয়েস মেসেজটা এই বাক্যেই শেষ হয়ে গেল। আমি কিছুটা অবাক হলাম। সাকিব কি তবে হ্যালুসিনেশনে ভুগছে? আমি তো জানি সাকিব এমন ছেলে নয় যে অকারণে এসব নিয়ে মাথা ঘামাবে। আমার মনের ভেতরে কৌতূহল আরো বেড়ে গেল। আমি দেরি না করে সাথে সাথেই দ্বিতীয় মেসেজটা প্লে করলাম। দ্বিতীয় মেসেজে সাকিব বলছিল, সেদিন রাত 2:30টার দিকে আমাদের কাছে একটা কল এলো। জানানো হলো যে 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ডেড বডি আসছে। আমাদের সেটা রিসিভ করতে হবে এবং পোস্টমর্টমের জন্য তৈরি রাখতে হবে। আজ রাতেই বডিটার অটোপসি হবে। খবরটা পাওয়ার পর আমি আর হামিদ ঠিক সময়ে বাইরে এসে দাঁড়ালাম। হাসপাতালের নিস্তব্ধ চত্বরে তখন ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পরেই একটা অ্যাম্বুলেন্স এসে থামল, সাথে পুলিশের ভ্যান। পুলিশি ঝামেলা আর কাগজের ঝামেলা শেষ করে আমরা বডিটা রিসিভ করলাম। নিয়ম অনুযায়ী প্রথমেই আমরা বডিটাকে কোল্ড রুমে শিফট করলাম। কোল্ড রুমের গঠনটা একটু অদ্ভুত। এর একটা মেইন দরজা যেমন অফিস রুমের দিকে আছে, তেমনি আরেকটা ভেতরে ছোট দরজা সরাসরি পোস্টমর্টম হলের দিকে খোলে। এই ব্যবস্থাটা রাখা হয়েছে যাতে বডিকে ময়নাতদন্তের জন্য সহজেই ভেতর দিয়ে আনা নেওয়া করা যায়। আমি আর হামিদ ওই ছোট দরজা দিয়েই পোস্টমর্টম হলে ঢুকলাম। আমরা দ্রুত হাতে সব যন্ত্রপাতি, কাঁচি ইত্যাদি গুছিয়ে নিতে লাগলাম। হঠাৎ করে আমার মনে হলো কোল্ড রুমের ওই ভেতরের দরজাটা খুলে গেল। আমি চমকে উঠলাম। ভাবলাম হয়তো তাড়াহুড়োয় আমি দরজাটা ভালো করে লাগাইনি। হামিদ তখন লিকুইডে যন্ত্রপাতিগুলো ভিজিয়ে রাখছিল। সে আমাকে বলল, সাকিব, দরজাটা ভালো করে লাগিয়ে দাও তো। আমি এগিয়ে গেলাম দরজাটা বন্ধ করার জন্য। দরজার কাছে গিয়ে হাতলটা ধরতেই আমার চোখ চলে গেল কোল্ড রুমের ভেতরে। আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। ভেতরে সেই মেয়েটি, হ্যাঁ, সেই একই মেয়ে যার পরনে সাদা অ্যাপ্রন আর মাথায় সেই নীল ওড়না। সে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আমি এক পলকেই তাকে চিনে ফেললাম। তার সেই নীল ওড়নাটা কোল্ড রুমের আবছা আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমার মনে হলো সে নিশ্চয়ই অফিস রুমের মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকেছে। কিন্তু সে এখানে কি করছে? এত রাতে এই কোল্ড রুমের ভেতরে
একটা মেয়ে কি করতে পারে? আমি নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবেছে সে হয়তো কোনো হাউস অফিসার মুবাশশির সাহেবের অনুমতি নিয়েই এই কাজে এসেছে। আমাদের এই কোল্ড রুমে নারী পুরুষ সবার লাশই রাখা হয়, হয়তো সে কোনো বিশেষ কেস দেখতে এসেছে। আমি দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঠিক সেই মুহূর্তেই হামিদের একটা অস্ফুট চিৎকার শুনলাম। তাকিয়ে দেখি তার হাতে বেশ খানিকটা গভীরভাবে কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি তাকে ডিউটি রুমে নিয়ে এলাম। এমনিতেও আমাদের সব সেট আপ করা হয়ে গিয়েছিল। আমি যখন হামিদের হাতে ড্রেসিং করে দিচ্ছিলাম, ব্যান্ডেজ বাঁধছিলাম, তখন হঠাৎ আবার আমার চোখ গেল বাইরের দিকে। আবারও সেই মেয়েটি। এবার সে মুবাশশির সাহেবের ডেস্কের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মুবাশশির সাহেব তখন ডেস্কে ছিলেন না। তিনি হয়তো ওয়াশরুম বা অন্য কোথাও গিয়েছিলেন। আমি ভাবলাম মেয়েটা হয়তো কোনো সাহায্য চাইছে বা কিছু খুঁজছে। এই ভেবে আমি হামিদকে বসিয়ে রেখে উঠে বাইরে এলাম। কিন্তু বাইরে আসতেই আমার পিলে চমকে গেল। আমি যখন ডিউটি রুমের ভেতর থেকে দেখছিলাম সে ওখানেই ছিল, কিন্তু আমি যখন দরজা খুলে বাইরে পা রেখেছি সে আর ওখানে নেই। চোখের পলকে সে ওখান থেকে সরে অফিস রুমের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার মাথায় কিছুতেই ঢুকছিল না এত কম সময়ের মধ্যে একটা মানুষ কিভাবে এত দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। তখনই ভেতর থেকে হামিদ আতঙ্কিত মুখ করে বেরিয়ে এলো। সে বলল, সাকিব, পোস্টমর্টম হলের ভেতর থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসছে, মনে হচ্ছে ভেতরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি প্রথমে তার কথাটাকে পাত্তা দিইনি। ভাবলাম এই জায়গায় হয়তো ইঁদুর বিড়ালের অনেক উৎপাত। তাছাড়া আমার মাথা তখনও ওই মেয়েটার চিন্তায় আচ্ছন্ন ছিল। ডক্টর সজীব আসার সময় হয়ে গেছে, আমাদের কাজও শেষ করতে হবে। আমি হামিদকে বললাম, বাদ দাও সব, মনের ভুল, চলো কাজ শেষ করি। আমরা কথা বলতে বলতে পোস্টমর্টম হলে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢুকেই আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। আমরা যেভাবে সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, কক্ষের অবস্থা একদমই তেমন ছিল না। আমাদের সাজানো যন্ত্রপাতিগুলো সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ট্রলিটা একটু সরে গেছে। হামিদের মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে তোত্তাতে লাগলো, দেখলে, আমি বলেছিলাম না এখানে কেউ ছিল? তুমি আমার কথা বিশ্বাস করনি। আমি নিজেও ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা প্রকাশ করলাম না। সাহস সঞ্চয় করে বললাম, আরে ধুর, হয়তো বাতাসের ঝাপটায় হয়েছে, বা আমরাই তাড়াহুড়ো এরকম করে গেছি। তুমি তো একা নও, আমিও তো আছি। চলো, ডক্টর আসার সময় হয়ে গেছে, সব ঠিক করি। আমরা আবার সব গুছিয়ে রাখলাম। ডক্টর সজীব আসতে আর মাত্র 10 মিনিট বাকি। আমরা বডিটাকে কোল্ড রুম থেকে বের করে পোস্টমর্টম টেবিলের ওপরে নিয়ে এলাম। লাশটা ছিল 45 বছর বয়সী এক ব্যক্তির। পুলিশের রিপোর্ট অনুযায়ী তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা লাশের ইনিশিয়াল এক্সামিনেশন শুরু করলাম। আমি লাশের বিভিন্ন অংশ চেক করে ফাইন্ডিংসগুলো বলছিলাম, আর হামিদ সেগুলো নোট খাতায় টুকে নিচ্ছিল। আমি যেই লাশের গায়ের কাপড়টা সরালাম, ঠিক তখনই কোল্ড রুমের ভেতর থেকে ধড়াম করে একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন ভারী একটা কিছু ছুঁড়ে মারল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। ভয় আমাদের গ্রাস করছিল, কিন্তু ডিউটি তো ডিউটি, ভয় পেলে কাজ থামানো যাবে না। আমরা বুঝতেই পারছিলাম না কি করব। এরই মধ্যে শুক্রিয়া যে ডক্টর সজীব চলে এলেন। তার উপস্থিতিতে আমরা কিছুটা ভরসা পেলাম। তিনি লাশের ময়নাতদন্ত শুরু করলেন। কেমিক্যাল এক্সামিনেশনের জন্য শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হলো। ডক্টর সাহেব নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে দিয়ে সব কিছু কাঁটা ছেঁড়ার কাজ করালেন। পুরো প্রক্রিয়া শেষে তিনি আমাদের বললেন লাশটা সেলাই বা স্টিচ করে দিতে। তিনি বললেন, আমি ডিউটি রুমে আছি, তোমরা সেলাই শেষ করে তারপর আমাকে ডাকবে, আমি এসে চেক করব সব ঠিকঠাক আছে কিনা। এরপর তিনি চলে গেলেন। ল্যাব থেকে লোক কল করা হলো স্যাম্পলগুলো নিয়ে যাওয়ার জন্য। আমি আর হামিদ দ্রুত হাতে সেলাইয়ের কাজ শুরু করলাম। আসলে দ্রুত হাত চালাচ্ছিলাম আমি একাই। হামিদের হাতে ব্যান্ডেজ থাকায় সে খুব একটা সুবিধা করতে পারছিল না, শুধু আমাকে সাহায্য করছিল। লাশের চামড়া বেশ শক্ত ছিল, সেলাই করাটা মোটেও সহজ ছিল না। কাজ করতে করতেই হঠাৎ একটা বিপত্তি ঘটল। আমার সুইটা চামড়ার ভেতর আটকে গিয়ে মাঝখান থেকে মট করে ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে হামিদকে বললাম, আর একটা নিডল দাও তো, জলদি। হামিদ দৌড়ে গিয়ে শেলফ বা তাকের উপরে খুঁজতে লাগলো, কিন্তু অবাক করা বিষয় হলো সে বারবার বলতে লাগলো যে সে নিজ হাতে 2টা এক্সট্রা সুই ওখানে প্যাকেট করে রেখেছিল, কিন্তু এখন সেটা সেখানে নেই। তাকটা
একদম খালি। আমার হঠাৎ মনে পড়ল, আমি যখন হামিদের হাতে ড্রেসিং করছিলাম তখন ডিউটি রুমের ড্রয়ারে কিছু সূঁচ দেখেছিলাম। আমি হামিদকে বললাম, হামিদ, ডিউটি রুমের ড্রয়ারে যাও, ওখানে আছে, নিয়ে এসো। হামিদ সাথে সাথেই দৌড়ে বেরিয়ে গেল। হামিদ বেরিয়ে যাওয়ার পর পোস্টমর্টম হলে নেমে এলো এক পিনপতন নীরবতা, এমন নীরবতা যা কানে তালা লাগিয়ে দেয়। আমি লাশের বুকের ওপর থেকে কাপড়টা টেনে ঠিক করে দিলাম এবং ভাঙা সূঁচটা ট্রেতে রাখলাম। আমার চোখ একবার লাশের মুখের দিকে গেল, সাথে সাথেই আমি মুখ ফিরিয়ে নিলাম। ট্রেনিং আর শক্ত মনের বড়াই যতই করি না কেন, গভীর রাতে একটা লাশের সাথে একা দাঁড়িয়ে থাকা যে কতটা অস্বস্তিকর তা বলে বোঝানো যাবে না। হামিদ গেছে প্রায় 2 মিনিট হয়ে গেছে। আমি তাকে ডাক দিলাম, হামিদ, কি হলো, সূঁচ পেলে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কোল্ড রুমের দরজার কাছে কারো পায়ের শব্দ, খস খস করে কেউ হাঁটছে। আমি কাজ থামিয়ে কান খাড়া করলাম। বুকের ধড়ফড়ানিটা বেড়ে গেল দ্বিগুণ। আমি নিজেকে বোঝালাম, এই জায়গাটা এমনই, এখানে মস্তিষ্কের ভুল বা হ্যালুসিনেশন হওয়া খুব স্বাভাবিক। নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি ঘুরে দাঁড়ালাম এবং ট্রেতে রাখা জিনিসগুলো গোছাতে লাগলাম। ঠিক তখনই আমার কানের কাছে নয়, একদম পেছন থেকে একটা শব্দ পেলাম। আমি ঝট করে পেছনে ফিরলাম। লাশটা তো টেবিলের ওপর তেমনই পড়ে আছে, কিন্তু লাশের টেবিল থেকে সামান্য দূরে কোল্ড রুমের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, সেই সাদা অ্যাপ্রন, মাথায় সেই নীল ওড়না। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। এই মেয়েটা কখন ভেতরে ঢুকলো? আমি তো কোনো শব্দ পাইনি। আমি কিছু একটা বলতে চাইলাম, জিজ্ঞেস করতে চাইলাম, কে আপনি, কি চান এখানে? কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ মেয়েটা ঘাড়টা আমার দিকে না ঘুরিয়ে উল্টো দিকে মোড় নিল, আর তখনই তার মাথার ওড়নাটা একটু সরে গেল। আমার দৃষ্টি গিয়ে পড়ল তার কপালের এক পাশে, আর যা দেখলাম তাতে আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। আমার রক্ত জমে বরফ হয়ে গেল। দেখলাম তার কপালের এক কোণে বড় বড় করে সেলাই বা স্টিচ দেয়া একটা বিশাল ক্ষত সেখানে হাঁ করে আছে, যা এবড়ো খেবড়ো ভাবে সেলাই করা। আমি সারা রাত ধরে যাকে ডাক্তার বা হাউস অফিসার ভেবে এসেছি, সে আসলে মানুষ নয়, সে একটা লাশ। আমার চোখের সামনেই সে ধোঁয়াশা বা কুয়াশার মতো মিলিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল তার অস্তিত্ব। এখানেই সাকিবের দ্বিতীয় ভয়েস মেসেজ শেষ। তার এই কথায় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার গা ছমছম করতে শুরু করলো। আমি দ্রুত তৃতীয় মেসেজটা ওপেন করলাম। সাকিব বলছিল, শাহজাহান, সেই দৃশ্য আর সেই অনুভূতি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওইখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমি ডিউটি রুমের সোফায় শুয়ে আছি। ডক্টর সজীব আর হামিদ আমার শিয়রে বসে আছে। তাদের চোখে মুখে উদ্বেগের ছাপ। তারা ভেবেছিল একটা লাশের সাথে থাকার কারণে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। আমি তাদের কিছুই বললাম না, কাউকে বলা সম্ভবও ছিল না। ডক্টর সাহেব আমাকে একদিনের ছুটি দিয়ে দিলেন। আমি বাসায় চলে এলাম, কিন্তু বাসায় এসেও আমার শান্তি নেই। একটা অদ্ভুত অস্থিরতা আমাকে ঘিরে ধরেছে। ওই মেয়েটা ওখানে কেন ঘুরছিল, আর আমাকেই বা কেন দেখা দিল? আমি চোখ বন্ধ করলেই সেই ক্ষত বিক্ষত কপাল আর নীল ওড়নাটা ভেসে ওঠে। একদিনের ছুটির পর আমি আবার ডিউটিতে গেলাম। ডক্টর দয়া করে আমার আর হামিদের ডিউটি শিফট চেঞ্জ করে ডে শিফটে দিয়ে দিলেন। হামিদের অবস্থা আমার মতোই খারাপ ছিল। সে আমাকে বলল, সাকিব, ওই রাতে আমার হাতটা যে কেটেছিল ওটা এমনি এমনি কাটেনি। আমার স্পষ্ট মনে আছে, কেউ একজন আমার কানের কাছে ফিস ফিস করে কিছু বলছিল। আমি চমকে উঠেছিলাম বলেই হাতটা কেটে যায়। সে বলল, যখন সূঁচটা ভেঙেছিল তখনও সে অদ্ভুত শব্দ শুনেছিল। আর সবচেয়ে ভয়ের কথা, হামিদ যখন সূঁচ আনতে ডিউটি রুমে গিয়েছিল তখন ড্রয়ার খুলতে সে আঁতকে উঠল। সে নিজের হাতে যে সুইগুলো পোস্টমর্টম হলের ট্রেতে রেখে এসেছিল, ঠিক সেই প্যাকেটটাই এখন ডিউটি রুমের ড্রয়ারে। সে নিজের হাতে এই সূঁচগুলো রেখে এসেছিল। এতটা পথ এগুলো এলো কিভাবে? সে দৌড়ে হলের দরজা খুলল, দেখল আমি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমরা এখন দিনের বেলা ডিউটি করছি ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে
আমি আর স্বাভাবিক হতে পারছি না। একা থাকলেই ভয় লাগে, বুকের ভেতরটা সবসময় ধড়ফড় করে, রাতে ঘুমোতে পারি না, দুঃস্বপ্ন দেখে ধড়মড় করে উঠে বসি। আর কাল আমি এমন একটা জিনিস পেয়েছি যা আমাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। তৃতীয় মেসেজটা এখানে শেষ হলো। আমি চতুর্থ মেসেজটা প্লে করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ইমার্জেন্সিতে একটা সিরিয়াস কেস এলো। আমাকে বাধ্য হয়ে ফোন রেখে দৌড়াতে হলো। এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে দুপুরের লাঞ্চের আগে আর ফোনটা হাতে নেওয়ার সুযোগই হলো না। লাঞ্চের সময় আমি ঠিক করলাম আজ সাকিবের সাথেই লাঞ্চ করব এবং বাকি ঘটনা শুনব। তাই আমি আমার ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে একটু নির্জন জায়গায় গিয়ে বসলাম। কানে হেডফোন লাগিয়ে চতুর্থ মেসেজটা অন করলাম। আমি জানতে চাইছিলাম সে কি এমন পেয়েছে যা তাকে এতটা ভয় পাইয়ে দিয়েছে। চতুর্থ মেসেজের শুরুতে কিছুক্ষণ নীরবতা। মনে হলো সাকিব কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। তারপর সে ভাঙা গলায় বলতে শুরু করলো, শাহজাহান, যখন আমাদের তেমন কোনো কাজ থাকে না তখন আমরা ডিউটি রুম থেকে মেইন অফিসে এসে বসি। দিনের বেলা মুবাশির সাহেবের জায়গায় জহির সাহেব থাকেন। সেদিন তিনি আমাকে আর হামিদকে বলে একটু বাইরে গিয়েছিলেন কোনো কাজে। তিনি যাওয়ার কিছুক্ষণ পরেই এক্সামিনেশন ল্যাব থেকে একটা লোক এলো কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস নিতে। আমি ফাইল খোঁজার জন্য অফিসের ক্যাবিনেট বা আলমারিটা খুললাম। ফাইলের স্তূপের মাঝে হঠাৎ আমার চোখ আটকে গেল একটা পলিথিনের প্যাকেটে। সেই প্যাকেটের ভেতরে একটা নীল ওড়না। আমি ল্যাবের লোকটাকে বিদায় করেই কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা বের করে আনলাম। এটা নিশ্চিতভাবেই সেই মেয়েটির ওড়না যাকে আমি রাতে দেখেছিলাম। আমি প্যাকেটটা খুলে ওড়নাটা বের করলাম। ওড়নাটা পুরনো ছিল না, অর্ধেকটা ছেঁড়া। তার সাথে একটা ফাইলের ট্যাগ লাগানো ছিল যাতে একটা কোড নাম্বার লেখা। আমি কৌতূহল বশত ওই কোড নাম্বার দিয়ে পুরনো রেকর্ড ফাইলগুলো ঘাঁটতে শুরু করলাম। অনেক খোঁজাখুঁজির পর যা পেলাম তা দেখে আমার হাত থেকে ফাইলটা পড়ে গেল। মেয়েটি ছিল একজন মেডিকেল স্টুডেন্ট। মাত্র 15 দিন আগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সে বাসের ড্রাইভারের ঠিক পাশের সিটেই বসেছিল। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটা রড বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ট্রাক থেকে বেরিয়ে থাকা একটা লোহার রড সোজা এসে মেয়েটির কপালে ঢুকে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। তার পোস্টমর্টম এই হাসপাতালেই হয়েছিল। হয়তো তার ব্যক্তিগত জিনিসপত্র বা আলামত হিসেবে এই ছেঁড়া ওড়নাটা রয়ে গিয়েছিল। কেউ নিতে আসেনি বা ভুলে এখানে থেকে গেছে। এটাই ছিল নিছক এক অবহেলা। শাহজাহান, এখন আমি আরো বেশি আতঙ্কিত। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। অদ্ভুত সব খেয়াল আমার মাথায় আসছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই হাউস জব আর করব না। আমি এখান থেকে চলে যাব। সাকিবের এই শেষ কথাটা শুনে আমি রীতিমতো বিচলিত হয়ে পড়লাম। আমার বন্ধুর এই অবস্থা মেনে নেওয়া কঠিন ছিল। আমি আর দেরি না করে সোজা তার ডিপার্টমেন্টের দিকে ছুটলাম। কিন্তু সেখানে গিয়ে শুনলাম সাকিব নেই। হামিদ জানালো সাকিবের শরীর খুব খারাপ লাগছিল, তাই সে আধা ঘন্টা আগেই ছুটি নিয়ে বাসায় চলে গেছে। সাকিব এই ঘটনাগুলোকে খুব গভীরভাবে মনের ভেতর গেঁথে নিয়েছিল। আমি সেখান থেকেই তাকে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। টানা 2 দিন আমি তাকে ফোনে পাওয়ার চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। অবশেষে 3য় দিন আমি তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তার বাসা ছিল ঢাকার ধানমন্ডিতে। আমি সরাসরি তার বাসায় উপস্থিত হলাম। গিয়ে দেখি তার অবস্থা ভয়াবহ। প্রচণ্ড জ্বরে সে কাতরাচ্ছে, চোখ মুখ বসে গেছে। আমাকে দেখে সে জড়িয়ে ধরে বলল, শাহজাহান, ওই মেয়েটা এখন আমাকে এখানেও দেখা দেয়। আমি ঘরের কোণে তাকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি তাকে অনেকবার বোঝালাম, সান্ত্বনা দিলাম যে সব মনের ভুল, সে অতিরিক্ত চিন্তা করছে বলে হ্যালোসিনেট করছে, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইল না। সত্যিই সে আর হাউস জবে ফিরে যায়নি। শুধু তাই নয়, সে মানুষের সাথে মেলামেশাও এক প্রকার বন্ধ করে দিল। একসময়ের চঞ্চল ছেলেটা কেমন যেন গুমোট আর চুপচাপ হয়ে গেল। আমি আমার হাউস জব চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু বন্ধুর খোঁজ রাখা ছাড়িনি। কাকতালীয়ভাবে কিছুদিন পর আমার ডিউটিও ওই পোস্টমর্টম ডিপার্টমেন্টে পড়ল। সাকিবের কথাগুলো আমার মনে বাজত সবসময়। এটা সত্যি যে ওখানকার রাতের পরিবেশটা ছিল অসম্ভব ভারী। আমি নিজে কখনো কোনো ছায়া বা মূর্তি
কিছুই দেখিনি, কিন্তু অদ্ভুত সব আওয়াজ পাওয়াটা ওখানে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মুবাশির সাহেবের সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। একদিন কথায় কথায় আমি তাকে সাকিবের অভিজ্ঞতার কথা বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ডাক্তার সাহেব, আমি কোনো মেয়েকে দেখিনি বটে, তবে একদিন আমার সাথেও খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। আমি অফিস রুমে বসেছিলাম, হঠাৎ দেখলাম পোস্টমর্টম হলের দরজা খুলে এক লোক বেরিয়ে এলো। তার গায়ে একটা চাদর বা শাল জড়ানো ছিল, যাতে তার পুরো মুখ ঢাকা পড়েছিল। সে খুব দ্রুত পায়ে আমার সামনে দিয়ে হেঁটে বাইরে চলে গেল। আমি অবাক হয়ে তার পিছু নিলাম। ঠিক বাইরে গিয়ে দেখি কেউ নেই। গেটের গার্ডকে জিজ্ঞেস করলাম, সেও বলল কেউ বের হয়নি। এছাড়া মাঝে মাঝে ঝিমুনি এলে মনে হয় কেউ আমার চেয়ারে সজোরে ধাক্কা দিচ্ছে, কখনো বা অস্পষ্ট কান্নার শব্দ বা চিৎকার ভেসে আসে। তবে আমরা এসবের সাথে মানিয়ে নিয়েছি। মন শক্ত না করলে এখানে চাকরি করা সম্ভব নয়। আমি শেষ পর্যন্ত ওই হাসপাতালেই আমার হাউস জব বা ইন্টার্নশিপ সম্পন্ন করলাম। কিন্তু সাকিব আর ফিরেনি। কিছুদিন বিরতি নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর সে অন্য একটি হাসপাতালে জয়েন করে, কিন্তু সেই রাতের বিভীষিকা তার মন থেকে কখনো মুছে গিয়েছিল কিনা আমি জানি না। আমি শাহজাহান আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য আমি মোহাম্মদ সাবিত আলম এই ঘটনাটি কালেক্ট করেছিলাম। যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। ধন্যবাদ সাবিত, এবং আশা করছি যে এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছির সাথে শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে একটা দারুণ খবর জানিয়ে দেই। 50 জিবি ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভূত.com presents অচিনপুর haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আর এই মুহূর্তে একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। যদি আপনার কাছেও কোনো অডিও ক্লিপ থাকে তাহলে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। অবশ্যই সেই অডিও ক্লিপটি হতে হবে বন্ধুর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা বন্ধুর সাথে আপনি এক্সপিরিয়েন্স করেছেন এমন কোনো ঘটনার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সাবিত আলম। আশা করি সবাই ভালো আছেন বা অন্তত ভালো থাকার চেষ্টা করছেন। আসলে ইদানিং এত বেশি ট্রাভেলের উপর থাকতে হচ্ছে যে সত্যি বলতে নিজের অভিজ্ঞতাগুলো নোট নেওয়ার আসলে বেশি একটা সময় পাচ্ছি না। তবে এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু মানুষের সাথে আমাদের দেখা হয় যা আসলে ভোলার মতো না, মাথা থেকে নামানো তো কোনোভাবেই সম্ভব না। আজকের ঘটনাটা আমি যার কাছ থেকে শুনেছি তার সাথে আমার দেখা হওয়াটা ছিল টোটালি একটা কোইন্সিডেন্স। আমি গত মাসে একটা কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। ফেরার পথে কুমিল্লা হাইওয়েতে জাস্ট একটু ব্রেক নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য। সেখানে আমার ঠিক পাশের টেবিলে একজন ভদ্রলোক বসেছিলেন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ সম্ভ্রান্ত এবং রয়্যাল ফ্যামিলির একটা মানুষ। পরনে দামি স্যুট প্লাস আলগা করা কিছু জিনিসপত্র টাইট। ওনার বয়স দেখে মনে হলো 35 থেকে 36 হবে। কথা বললে নাম জানতে পারলাম আব্দুল্লাহ। যে জিনিসটা আমাকে ফার্স্টলি স্ট্রাইক করে সেটা ছিল ওনার হাতের একটা কাঁপুনি।
উনি কফির মগটা বারবার মুখের কাছে নিচ্ছিলেন, কিন্তু ওনার হাত এত বেশি কাঁপছিল যে কফি পড়ে যাচ্ছিল। আমি জাস্ট কার্টিসির খাতিরে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি ঠিক আছেন? ডু ইউ নিড এনি হেল্প? উনি আমার দিকে তাকালেন। উনি এমন ভাবে আমার দিকে তাকালেন, আমার মনে হচ্ছিল ওনার হয়তো বা ঘুম হয় না বা চোখের নিচে এত কালি। যাই হোক, কথায় কথায় ওনার সাথে আমার একটা পরিচয় হলো। উনি জানালেন যে উনি চট্টগ্রামের আগ্রাবাদের একজন নামকরা গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। বলা যায় যে একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, কিন্তু বর্তমানে ওনার অবস্থা দেখে মনে হচ্ছে উনি দেউলিয়াই হয়ে গেছেন। টাকার দিক থেকে না মেন্টালি, আই ডোন্ট নো ইয়েট। এরপর যখন উনি আমার কথা শুনলেন, আমি ওনাকে বললাম যে আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে বলতে পারেন। তো উনি আমাকে প্রথমে বললেন যে এই ঘটনাগুলো মানুষ বিশ্বাস করবে না। আমি আমার পরিচয় দিলাম, আমি বললাম যে আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো এরপরে উনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন, লিটারেলি চেপে ধরলেন। বললেন, ভাই আমি লজিকে বিশ্বাস করতাম, আমি সায়েন্সেও বিশ্বাস করতাম, কিন্তু আমার নিজের টাকায় বানানো বাড়িটা আমার জীবনটা যেভাবে চিবিয়ে খাবে এটা আমি ভাবতে পারিনি। ঘটনাটা এরপর আমি ওনার কাছ থেকে শুনলাম এবং ওনার কাছ থেকে শুনে আমি নিজের মতো করে আপনাদেরকে বলছি। আব্দুল্লাহ সাহেব আগ্রাবাদে ওনার পৈতৃক কিছু জমির পাশে কেনা কিছু জমি মিলিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি করার প্ল্যান করেছিলেন আজ থেকে প্রায় 1.5 বছর আগে। লোকেশনটা একটু মেইন রোডের থেকে ভেতরে, জায়গাটা বেশ ড্যাম্প, আশেপাশে প্রচুর বাঁশঝাড় এবং পুরাতন কিছু পরিত্যক্ত স্ট্রাকচার ছিল। কনস্ট্রাকশন যখন শুরু হলো তখন আব্দুল্লাহ সাহেব অনেক জায়গায় রেড ফ্ল্যাগ পাচ্ছিলেন, কিন্তু সেগুলো উনি ইগনোর করছিলেন। আমরা যেমনটা করি আর কি, প্র্যাকটিক্যালি মানুষ যারা আমরা আছি তারা যেরকমটা আর কি করে থাকি। সমস্যাটা শুরু হয়েছিল লেবারদের মধ্যে। ভিত খোঁড়ার সময় লেবারেরা কমপ্লেন করতে থাকে যে মাটি থেকে নাকি খুব বাজে গন্ধ আসছে, যেমন পচা মাংসের মতো, আবার কখনো মনে হতো পোড়া বারুদের মতো গন্ধ। আব্দুল্লাহ সাহেব ভাবলেন যে হয়তো মাটির নিচে পুরাতন কোনো ড্রেন বা ওয়েস্টেজ লাইন আছে, সেই কারণে হয়তো বা এটার জন্য এরকম কিছু হতে পারে। তো উনি বেশি মাথা ঘামালেন না। কিন্তু ব্যাপারটা সিরিয়াস হলো যখন নাইট শিফটের কাজ করা লেবারেরা কাজ ছেড়ে পালাতে স্টার্ট করে। ওনারা বলতেন রাতে যখন রড বাইন্ডিং এর কাজ চলে তখন নাকি মনে হয় সিঁড়ির ফাঁকা জায়গাটা দিয়ে কেউ একজন ভারী পায়ে উপরে উঠে আসছে, খট 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 শব্দ করে, অথচ উপরে তখনও ছাদই হয়নি, জাস্ট কলামগুলোই দাঁড়িয়ে। আব্দুল্লাহ সাহেব এই সমস্ত জিনিসকে কুসংস্কার বা লেবারদের কাজে ফাঁকি দেওয়ার মতো অদ্ভুত অজুহাতই মনে করতেন। উনি খুব বেশি একটা পাত্তাই দিতেন না। উনি কড়া সুরে ধমক দিতেন কন্ট্রাক্টরকে। একটা স্পেসিফিক ঘটনার কথা এরপর উনি আমাকে বলেন, যেটা শোনার পর আমার নিজেরই মোটামুটি গায়ে কাটা দিয়েছিল। একদিন দুপুরবেলা চড়া রোদ, উনি ভিজিট করতে গিয়েছেন সাইট। হঠাৎ উনি শুনলেন টিনের চালে, অর্থাৎ লেবারদের থাকার জন্য যে টেম্পোরারি শেড বানানো হয়েছিল সেখানে বৃষ্টির শব্দ হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। উনি বাহিরে দাঁড়িয়ে আছেন এবং মাথার উপরে কড়া রোদ, আকাশে এক ফোঁটা মেঘও নেই, অথচ শেডের ভেতর থেকে মনে হচ্ছে বাহিরে মুষলধারে বৃষ্টি। শব্দটা এতটাই রিয়েলিস্টিক ছিল যে উনি নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলেন। উনি শেডের ভেতরে ঢুকলেন, আওয়াজটাও স্পষ্ট শুনলেন। যে এই শেড থেকে বের হলেন, পিনপতন নীরবতা এবং বাহিরে তপ্ত রোদ, আর কিচ্ছু নেই, কোনো বৃষ্টি নেই চারপাশে। উনি আমাকে বলেন মেবি এটা ছিল কোনো একটা ওয়ার্নিং, কিন্তু আব্দুল্লাহ সাহেব সেটা নাকি তখন বোঝেননি। বাড়িটা আস্তে আস্তে কমপ্লিট হলো। উনি এবং ওনার ওয়াইফ শারমিন ভাবি নতুন বাড়িতে শিফট করলেন। শারমিন ভাবি খুবই শৌখিন মানুষ ছিলেন, ঘর সাজাতে খুবই পছন্দ করতেন, কিন্তু ওই বাড়িতে ওঠার পর থেকে উনি কেমন যেন বদলে যেতে থাকলেন। প্রথম প্রথম সমস্যাটা ছিল খুবই সাটল, এনভায়রনমেন্টাল। এসি 16 ডিগ্রিতে দেয়া থাকলেও ঘরের ভেতরটা ঠান্ডা হতো না। একটা ভ্যাপসা, দম বন্ধ করার গরম সবসময় লেগে থাকতো। আর সেই গন্ধটা, কনস্ট্রাকশনের সময় যে গন্ধটা পাওয়া যায়, সেটা এখন বাড়ির ভেতরেও নাকি পাওয়া যেতে শুরু করে। মাঝে মাঝে ড্রয়িং রুমে বসে থাকলে মনে হতো সোফার নিচে থেকে, ফলস সিলিং এর ভেতর থেকে পচা বাসি কোনো কিছুর গন্ধ আসছে। এয়ার ফ্রেশনার দিয়েও নাকি কোনো কাজ হতো না। আব্দুল্লাহ সাহেব এই মুহূর্তে আমাকে বলেছিলেন যে সাবিত ভাই শোনেন, আমি বিজনেস নিয়ে টেনশনে থাকতাম,
আর এগুলো খেয়াল করতাম না। বাট শারমিন, ও তো বাড়িতে থাকতো, ও সাফার করতে শুরু করলো। শারমিন ভাবির কমপ্লেন ছিল লাইট নিয়ে। উনি বলতেন আয়নার সামনে দাঁড়ালে বা করিডোর দিয়ে হাঁটার সময় লাইটগুলো নাকি অদ্ভুত ধরনের ফ্লিকারিং করে। মানে ফ্লিকার করে না, মানে ভোল্টেজ আপ ডাউন করে বলে মনে হয় যেন আলোটা কিছু একটা শুষে নিচ্ছে, এরকম টাইপের। মানে লাইট তো আলো দিচ্ছে, কিন্তু আশেপাশের জায়গা আলোকিত হচ্ছে না, যেন ঘরের কোণে অন্ধকার জমে আছে, যেটা বাল্ব আসলে ভেদ করতে পারছে না। সায়েন্টিফিক্যালি দিস ইজ নট পসিবল, রাইট? কিন্তু উনি এটাই ফিল করতেন। একদিন রাতের বেলা, তখন প্রায় বাজে রাত 3টা, আব্দুল্লাহ সাহেব গভীর ঘুমে। হঠাৎ শারমিন ভাবির চিৎকার শুনে ওনার ঘুমটা ভেঙে গেল। উনি ধরফর করে উঠলেন এবং দেখলেন বাথরুমের ফ্লোরে বসে কাঁপছেন ভাবি। আব্দুল্লাহ সাহেব দৌড়ে গেলেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে শারমিন, তুমি এখানে কেন বসে আছো? শারমিন ভাবি আঙ্গুল তুলে আয়নাটা দেখালেন। থর থর করে কাঁপতে কাঁপতে বললেন, আমার চেহারা আয়নাতে এমন কেন লাগছে? আব্দুল্লাহ সাহেব আয়নার দিকে তাকালেন। সব ঠিকই আছে। শারমিন ভাবিকেও